রাফি দেখল জানালা দিয়ে নিজের বাগানের গাছ দেখে বাগানে বাল্ব জ্বলছে ও বানর কেক কোক করছে। এরপর রাফি কবি হইতে চায়। মাত্রাতিরিক্ত ইউরিয়া সার খেয়ে ফেলাতে বানর প্রজন্মের নতুন জাত দেদ্রুপ বানর। বাগানে গিয়ে ফেসবুকে ইমনকে জানায় সে কবি হইতে চায়। তখন ইমন বলল, সাব্বির ফাহিম একজন কবি, তার সাথে যোগাযোগ করো। রাফি যোগাযোগ করল কবির সাথে। কবি আসবে বললেন। কবি আসছেন। সকল পজিটিভ মন্তব্য পরে কবি আবার কবিতা শিখাতে আসলো আজ সকালে রাফির বাসায়। কবি বলল, তুমি কবি হইতে চাও? রাফি বলল, আমি কবি হইতে চাই। তাহলে একটা কবিতা লেখো 4 লাইনের। রাফি লিখল, আমি কবি হইতে চাই। কিভাবে হব আমি কবি? তাড়াতাড়ি বলেন, তা না হলে আমি অন্য আরেকটা কবির কাছে যাই। কবি বলল, কবি হয়ে যেতে হবে বহুদূর, দেখতে হবে দূরের জিনিস, তার ভিতর থেকে একটি চয়েস করে মন থেকে যত হিসাব নিকাশ করতে হবে সেটি নিয়ে। এরপর সেটির সাথে আত্মার সম্পর্ক স্থাপন করতে হবে। দুনিয়া উল্টে গেলেও নিজের শক্ত চিন্তার ভিত্তিতে স্থির থাকতে হবে। এবার বলো, কোন, কখন, কোন বিষয়, কোন বস্তু প্রভাবিত করছে তোমাকে কবি হওয়ার পিছনে? তখন রাফি বলল, যেদিন আমি জানালা দিয়ে আমার বাগানের দিকে দেখি, রাতে বাতি জ্বলছিল ও হঠাৎ একটি বানর ডাকছিল বাগানের কিনারায়, তখন আমি কবি হইতে চাই। অবশ্যই তোমার পছন্দসই বিষয়গুলো অর্থবোধকভাবে তোমার কবিতায় যোগ করবে।
তখন রাফি বলল, কখন কোন সময় কবিতা লেখার উপযুক্ত সময়? কবি বলল, মন ভালো থাকবে যেই সময়। মন খারাপের কারণগুলো থেকে দূরে সরে গিয়ে মন ভালো হওয়ার কারণগুলোর নিকট গিয়ে তারপর কবিতা লিখতে হবে। কবি বলল, মন খারাপের সময় চিন্তা আকাশে পৌঁছাতে পারে না। যখন মন ভালো থাকবে তখনই চিন্তা আকাশে পৌঁছাতে পারবে। মন ভালো থাকলেই যত বুদ্ধিদীপ্ত চিন্তা মাথায় আসে। রাফি বলল, কোন কোন ব্যাপার বিপজ্জনক একটি কবির জন্য? কবি বলল, অন্য কারো বাজে মন্তব্য, নেগেটিভ মন্তব্য শোনা ও পড়া হতে দূরে থাকতে হবে। লাভের জন্য না, শুধুমাত্র নিজের অতীতের শ্রেষ্ঠ সময় ও বর্তমানের মনে আসা সকল আনন্দময় ইতিবাচক চিন্তা ও ভবিষ্যতে দেখা ইতিবাচক স্বপ্ন নিয়ে লিখতে হবে। যেমন আমার অতীতের ভালো আনন্দময় মুহূর্ত ছিল যেদিন আমাদের ক্ষেতে পানির পাম্প লাগানো হয়। আজ তোমাকে যারা বাজে মন্তব্য করছে তারা বৃদ্ধ হলে তাদের টাইম পাস করার কিছুই থাকবে না, আর তোমার নিজের লেখা কবিতা থাকবে যা দিয়ে তুমি টাইম পাস করতে পারবে। তখন রাফি বলল, কিভাবে বুঝবো কে আসল ভক্ত ও কে নকল ভক্ত? কবি বলল, যে আসল ভক্ত সে তোমার পূর্ব কবিতার প্রশংসা পরোক্ষভাবে বলবে ও প্রত্যক্ষভাবে বলবে, ও সে নিজেও তোমাকে বিরক্ত না করে লেখালেখি করবে নিজের মতো। আর নকল ভক্ত বা ভুয়া সমর্থক সব দেখবে বানরের মতো এবং ভুয়া পরামর্শ দিবে, যেমন তুমি এসব না লিখলে পারো, এর চেয়ে আরো ভালো কাজ করতে পারো। এই ধরনের নকল ভক্ত শিল্পকে সম্মান করে না, এদের মন্তব্য তোমার পথের কাঁটা। রাফি বলল, কবিতা লেখার সময় কোন লাইনে কত লাইনে লিখব? তখন কবি বলল, যত লাইনে তোমার তাত্ত্বিক মেসেজ শেষ হবে। কবি বললেন, দেদ্রুপ বানর হতে সাবধান, এরা ইউরিয়া সার প্রভাবে তৈরি। দেদ্রুপ বানর সমাজের ভিতরে ভিতরে চায় না তুমি প্রকৃত কবি হও। দেদ্রুপ বানরের বৈশিষ্ট্য হলো এরা পরোক্ষভাবে সতর্ক করতে এসে ঠেস মেরে কিছু কথা শুনিয়ে দিবে। এর সমাধান একটাই, হাসি মুখে বুঝিয়ে দিবে তুমি ঠিক বলছো। দেদ্রুপ বানর বেশিরভাগ সময় দাঁড়ানোর সময় ও বসার সময় জানালার নিকট থাকে। প্রকৃত ব্যক্তি থাকে দরজার নিকট। দেদ্রুপ বানর নিজেকে বেশি চালাক ভাবে, কিন্তু তাদের কাজ এ থাকে দেদ্রুপ বানর আলামত। তারা ধরা খেয়ে যায়। তাদের রুমের পূর্ব দিকে জানালা থাকে, উত্তর দিকেও জানালা থাকে। এরাই দেদ্রুপ বানর। দেদ্রুপ বানরদের যে নেতা, তার রুমের দরজাটি হয় অ্যালুমিনিয়ামের। কারণ তেলাপোকা ভীতি। তেলাপোকা যদি তার লোমগুলো কেটে ফেলে, তবে সে যদি লোমহীন হয়ে যায়। দেদ্রুপ বানরের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আজ তোমাকে জানাই।
আমি তখন গরু পালতাম। গরুদের ঘর যাতে লাকড়ির আগুনে ক্ষতিগ্রস্ত না হয়, তাই আমি আমার মাটির চুলা রান্নাঘরে হোক আর বাইরে হোক রাখতাম একটু উঁচু পিলারের উপর। তা দেখে দেদ্রুপ বানর হাসাহাসি করত। Fresh discounts on your essentials every day. কিন্তু দেদ্রুপ বানরের মাটিতে থাকা চুলা বন্যায় লাকড়িগুলো ভিজে গেলে তখন আমার উঁচু চুলার সাহায্যে তাদের রান্না করতে দেই। বন্যার পানি বিনষ্ট করতে পারেনি কবির উঁচুতে থাকা চুলার আগুন। কিন্তু দেদ্রুপ বানর ক্ষমা চাইল, কিছু দেদ্রুপ বানর ক্ষমা চাইল, কবি ক্ষমা করলেন। রাফি বলল, যেমন আপনার প্রকৃত ভক্ত আপনার কথা বলার মাঝখানে কখনো কথা বলবে না, আপনার কথা শেষ হবার পরই বলবে, যেমন আমি। কবি বলল, যেমন একদিন এসে দেখি কারা যেন আমার বাঁশের উপর শুকোতে দেওয়া কাপড় ফুটা করে দিয়েছে। এরপর দ্বিতীয়বার এসে দেখি কাপড়ের নিচে বেহুশ হয়ে পড়ে আছে মাটিতে, কারণ আমি মুখে হেলমেট মাস্ক পরে কাপড়ে ক্লোরোফর্ম অজ্ঞান করার বোতল ঢেলে আমার কাজে যাই। ব্রেন থেকে তেলাপোকা এসে কেটে ফেলল সকল লোম সে বেহুশ দেদ্রুপ বানরের। রাফি বলল, এরপর কি হলো? কবি বলল, এরপর দেদ্রুপ বানর চক্রান্ত করতে লাগলো। যাই হোক, আমি কবি, প্রতি মাসে আমি আসব, দেখতে তোমার লেখা কত দূর গেল। আজ আমি চলি। তখন রাফি বলল, আপনাকে এগিয়ে দিয়ে আসি। কবি বলল, চলো যাই। কবি বলল, মনে হয় ছাগলটা মাটির নিচে ফিট করা বোমে পাড়া দিয়ে ব্লাস্ট হলো। দেদ্রুপ বানর মাটির নিচে বোমা ফিট করে গেছে যখন আমি তোমাকে পড়াচ্ছিলাম, ঠিক সেই সময়। রাফি বলল, কোনো রাস্তা সেফ জানতে হলে আমার বাসার স্টোরে থাকা কিছু লাল কাঠ দিয়ে দীর্ঘ বেঞ্চ বানিয়ে সাবধানে মাটির উপর ফেলে যদি বেঞ্চের সামনের মাথা ব্লাস্ট না হয়, তাহলে বেঞ্চের উপর ভর করে আমরা সেফ রাস্তা পাড়ি দিতে পারবো। তখন রাফি তার কাঠের স্টোরে গিয়ে দীর্ঘ 30 ফিট বেঞ্চ বানায়, 4 পা বিশিষ্ট। একের পর এক বেঞ্চ ফেলে
পথ পাড়ি দিয়ে বোমা হতে রক্ষা পেয়েছিল কবি ও রাফি। এভাবেই বেঞ্চের উপর করে বিপজ্জনক বোমা ফিট রাস্তা পাড়ি দিয়ে বাজারতে বোমা শনাক্ত করার মেশিন কিনে এনে সকল বোমা শনাক্ত করে ও বোমা নিষ্ক্রিয়কারী সায়েন্টিস্টদের ডাকে। কিন্তু রাফির কালো ব্ল্যাক বেঙ্গল ছাগল দৌড়ে ঢুকে গেল পরিত্যক্ত বাড়ির ভিতরে, যেটি ছিল রাফির বাসার থেকে সামান্য দূরে। সেটিকে খুঁজতে কবি ও রাফি গেল পুরান পরিত্যক্ত বাড়ির ভিতর। ছাগলটিকে ফলো করতে এসে দেখে ও শুনে ফেলে ফোনের কথোপকথন একটি দেদ্রুপ বানুর এজেন্টের। দেদ্রুপ বানুর এজেন্ট বলল, দেদ্রুপ বানুর সংস্থা, আমি বোম ফিট করছি, কিন্তু 2টা লাল বেঞ্চের সাহায্যে বোমা স্কিপ করে সেফলি রাস্তা পার হয়েছে। এখন কই জানি না, কারণ একটু আগে 2টা ছাগল ব্লাস্ট হওয়াতে ধুলা উড়াতে সব ঘোলাটে। কবি ও রাফি সেটিকে টর্চার করলো, সেটিকে স্ট্রিট ফসেটের পানি খাওয়ানো হলো, ফলে সেটি বেলুনের ন্যায় ফুলে গেল ও সব স্বীকার করে জানালো তাদের দলের অ্যাড্রেস ও ঠিকানা। রাফি তখন মোবাইলে করে বার্তা পাঠায়, যাও যাও সকল খুব, ওই যে আছে দেদ্রুপ বানরের ঝোপ, লিঙ্কের নিচে লোকেশন, বোমা ফিট করার অপরাধে তাদের ক্রস ফায়ার করো, দেদ্রুপ বানর হত্যা করো। We got it.
ক্রস ফায়ারে মারা গেল সকল দেদ্রুপ বানর। সমাপ্ত।